রাখাইনের মানবিক করিডোর ইস্যুতে সেনাবাহিনীর সাথে কোনো মতপার্থক্য নেই। বিষয়টি নিয়ে কোথাও কোনো আলোচনাও হয়নি। এটি ভারতের অপপ্রচার এবং পররাষ্ট্র উপদেষ্টার স্লিপ অফ টাং। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই কথা জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। রাখাইনে আন্তঃসীমান্ত মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশের ভূমি ব্যবহারের ইস্যুটি বিবেচনার জন্য এলে সব পক্ষের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। আমার আসতে একটু দেরি হলো, আপনারা ক্ষমা করুন। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা ইস্যুতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নানা তথ্য জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এবং সেটা দিয়ে তারা রাখাইনে মানবিক করিডোর খোলার ইস্যুটি ভারতীয় মিডিয়ার অপপ্রচার উল্লেখ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, এটি নিয়ে কোথাও কোনো আলোচনা হয়নি। দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, এবং আপনারা সেটা প্রমাণ করতে পারবেন, যোগাযোগ করলেই পাবেন। জাতিসংঘকে জিজ্ঞেস করেন, জাতিসংঘের সমস্ত রাষ্ট্রদের জিজ্ঞেস করেন। আমরা করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না। আরাকানের যে অবস্থা, তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই। এইটা উঠেছে প্রতিবেশী দেশের একটি নিউজ পোর্টাল থেকে। আপনারা খোঁজ করে দেখবেন, আপনারা জানেন। তারা এটা বলছে, তারা এটাও বলছে যে আমরা আমেরিকার সপক্ষে একটা প্রক্সি যুদ্ধ করবো সেখানটাতে। নিরাপত্তা উপদেষ্টা আরও জানান, রাখাইনে ক্রস বর্ডার এইড চ্যানেল দেওয়ার ইস্যুটি বিবেচনার জন্য এলে সব পক্ষের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে সরকার। শুধু কেবলমাত্র পুরো সরকারের না, সমস্ত অংশীজনের সঙ্গে বসে আমরা এগুলো ঠিক করবো। আমরা সেখানে যাইনি, এখনো পর্যন্ত সেই জায়গাতে আমরা পৌঁছাইনি। কোনো কিছুই এখনো বিবেচনার অবস্থায় আসে নাই। যখন বিবেচনার জায়গাটাতে আসবে তখন আমরা বিবেচনা করব, এবং বিবেচনার পর্যায়ে আমরা সকলকে নিয়েই সে বিবেচনাটা করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিরাপত্তা উপদেষ্টা জানান, মানবিক করিডোর ইস্যুতে সেনাবাহিনীর সাথে সরকারের কোনো মতপার্থক্য নেই। একেবারেই গুজব, সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই। সেনাপ্রধানের সঙ্গে নিয়ে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। এই সম্পর্কে আমরা একেবারে এক সমতলে, এখানে কোনো ফাঁক ফকর নাই। সরকারের ভিতরে আমার ফরেন অফিসের সঙ্গে আমার সমন্বয়হীনতার কোনো স্কোপ নাই। আই কোঅর্ডিনেট উইথ ফরেন অফিস অন এভরি ইস্যু। আর সেনাবাহিনীর সঙ্গে আমি খুব ক্লোজলি কাজ করি। নিরাপত্তা উপদেষ্টা আরও জানান, কত সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশের এনআইডি ও পাসপোর্ট নিয়েছে সেটি বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। নুরনবী সরকার, ৭১, ঢাকা। মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ানো নিয়ে রিটের আদেশ একদিন পেছালেও রাজপথ ছাড়েননি তার সমর্থক অনুসারীরা। দাবি আদায়ের টানা সপ্তম দিনে নগর ভবনে না গিয়ে প্রথমে মৎস্য ভবন মোড়, পরে কাকরাইল মোড়ে অবস্থান নেন তারা। বলছেন, প্রধান উপদেষ্টার কানে এই আন্দোলনের আওয়াজ পৌঁছে দিতেই এই অবস্থান। তবে পুলিশ বলছে পরিস্থিতি শান্তিপূর্ণ, বিশৃঙ্খলার সম্ভাবনা নেই। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট ঘোষণার পরও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেনকে শপথ পড়তে না দেওয়ায় এই বিক্ষোভ গড়িয়েছে সপ্তম দিনে। এদিন নগর ভবনের সামনে না দাঁড়িয়ে দক্ষিণ সিটির বাসিন্দা ও ইশরাকের অনুসারীরা অবস্থান নেয় মৎস্য ভবনের সামনে। নগরবাসীর স্থান সংকুলন না হওয়ায় এই সিদ্ধান্ত বলে জানান তারা। সিটি কর্পোরেশনের সামনে এত লোক ধরে না, সেই কারণে আমরা এখান থেকে শুরু হয়েছি যে পুরো ঢাকা শহর আমরা ঢাকা মহানগর দক্ষিণে যতটুকু জায়গা আছে সব জায়গায় বিস্তার করব। হাইকোর্ট রায় দিয়েছেন ইশরাকের পক্ষে, আমরা চাচ্ছি নগরবাসী ইশরাককে মেয়র হিসেবে চাই। আমাদের দাবি এইটাই। নগর ভবনে আমাদের ইশরাক হোসেন যাতে শপথ নিতে পারে, সেই জন্য আমাদের এই আন্দোলন। তবে অল্প সময় পরই আন্দোলনকারীরা সেখান থেকে অবস্থান নেয় কাকরাইল মোড়ে। রিটের আদেশ একদিন পেছালেও অবস্থান পরিবর্তন করেনি আন্দোলনকারীরা। আমরা সরকারের কানে চেত করে ঢুকিয়ে দেওয়ার জন্য আজকে যমুনাতে আসছি। সরকারের প্রধান উপদেষ্টা কাছে আমাদের এই বার্তা পৌঁছে দিতে যে ইশরাকের বিকল্প নাই। যতক্ষণ পর্যন্ত তারা দাবি না আদায়, আমাদের দাবি না আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথেই থাকবো ইনশাল্লাহ। ঢাকার আপামর জনসাধারণ যাকে নির্বাচিত করেছে তাকে মেয়র হিসেবে আমরা নগর বিমানে পাঠানোর জন্য আমরা এখানে এসেছি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যে কোনো অপ্রীতিকর ঘটনার বিষয়ে সজাগ দৃষ্টি রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীও। বিএনপি সহ তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একসাথে জড়ো হয়েছেন, ওনারা বিক্ষোভ প্রদর্শন করতেছেন। এখন পর্যন্ত শান্তি শৃঙ্খলাভাবে তারা এখানে অবস্থান নিয়েছেন
আমরা এখানে যমুনার দিকে যেন যারা না যাইতে পারে, আমাদের ব্লকেড আছে, আমরা অবস্থান নিয়েছি। আমরা তাদেরকে বারবার অনুরোধ করেছি বা করতেছি এখনো পর্যন্ত, যেন ওনারা যেখানে আছেন সেখানে যেন শান্তিপূর্ণভাবে থাকেন, তাদের নেতাকর্মীদের যেন নিয়ন্ত্রণে রাখেন। দাবি নিয়ে টালবাহানা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে ইশরাকের সমর্থকরা। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি দ্বিতীয় দিনের মতো শেষ হয়েছে। বৃহস্পতিবার আদেশের জন্য দিন ঠিক করেছেন হাইকোর্ট। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর আনুষ্ঠানিকতা আটকে আছে। বিএনপির এই নেতাকে শপথ না পড়াতে দায়ের করা রিটের উপর দ্বিতীয় দিনের মতো শুনানি হয় উচ্চ আদালতে। এর আগে মঙ্গলবার প্রথম দিন এই রিটের উপর 2 দফা শুনানি হয়। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে জনস্বার্থে করা এই রিটের শুনানিতে ইশরাকের পক্ষে অংশ নেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। শুনানিতে তারা বলেন, এই রিট আইনসম্মত হয়নি। তারা রিট খারিজের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেন। আদালত গ্যাজেট নোটিফিকেশন মেয়রশিপ বাতিল করেছে সাক্ষী প্রমাণ নিয়ে, এবং ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র ঘোষণা করেছে। আদালতের নির্দেশেই 10 দিনের ভিতর নির্বাচন কমিশন গ্যাজেট করেছে। গ্যাজেট 30 বিরুদ্ধে শপথ হওয়ার কথা, অর্থাৎ আগামী 26 তারিখ 26 শপথ হওয়ার লাস্ট ডেট। এই মামলা করছে তারা, মূলত তারা যখন 30 শপথ না দিতে পারে মেয়র ইশরাক, সেই জন্য তারা ফ্রাস্ট্রেট করার জন্যে এই মামলা করেছে। আইনগতভাবে যারা রিটকারী আছেন তারা কেউই ল অনুযায়ী ওনারা আসতে পারেন না। আমরা আশা করছি ল উইল প্রিভেল। অন্যদিকে রিটকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন আদালতে বলেন, নির্বাচনী ট্রাইব্যুনাল ত্রুটিপূর্ণ রায় দিয়েছেন। আইন বহির্ভূতভাবে ইশরাক হোসেন রায় নিয়েছেন। ট্রাইব্যুনালের যে অনিয়মগুলো হয়েছে এবং সেখানে যে নানান ধরনের বেআইনি কার্যকলাপ সংঘটিত হয়েছে, সেই বিষয়গুলোর আইনিভাবে তিনি ব্যাখ্যা তুলে ধরেছিলেন এবং তিনি জানিয়েছেন, তিনি মহামান্য আদালতকে দেখিয়েছেন যে এই ট্রাইব্যুনালে জনাব ইশরাকের পক্ষে যে 2 জন ব্যক্তি, তারা জনাব ইশরাকের পক্ষ থেকে যথাযথ পাওয়ার অফ অ্যাটর্নি না নিয়েই তারা এফিডেভিট সম্পন্ন করেছেন এবং বিধি বহির্ভূতভাবে, আইন বহির্ভূতভাবে তারা আর্জি সংশোধন করেছেন। 2 পক্ষের জোরালো শুনানি শেষে বৃহস্পতিবার আদেশের জন্য দিন ঠিক করেন আদালত। গেল বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হলে অপসারিত হন ঢাকা দক্ষিণের মেয়র তাপস। এরই মধ্যে ইশরাকের করা মামলা রায় আসে গেল 27 মার্চ। রায়ে বিএনপি নেতা ইশরাককে দক্ষিণ সিটির মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হয়। পরে রায়ের আলোকে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। রাষ্ট্রের মালিক হবে জনগণ। সৈকত সাদিক, ৭১, ঢাকা। নির্বাচন কমিশন পুনর্গঠন, স্থানীয় নির্বাচনের দাবি ও মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশের নিন্দা জানিয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির নেতাদের দাবি, কমিশন বিএনপির পক্ষে কাজ করছে। তবে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ইশরাকের গেজেটের বিষয়ে আইন মেনে কাজ করেছে কমিশন। আরও জানাচ্ছেন ফারজান আক্তার। আমরা জানাতে চাই, আমরা বলতে চাই, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুরে নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি। বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা রকম স্লোগান দেন দলটির নেতাকর্মীরা। ইলেকশন কমিশন পুনর্গঠন দাবি তোলেন নির্বাচন কমিশন পুনর্গঠনের। দলটির নেতাদের অভিযোগ, নির্বাচন কমিশন বিএনপির এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। এইরকম একটা জটিল পরিস্থিতিতে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য যে ধরনের নিরপেক্ষতা এবং দক্ষতার প্রয়োজন হয়, সেটা এই কমিশনের নয়। আমরা চাচ্ছি নির্বাচন কমিশন অতি দ্রুত এই স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে তাদের সক্ষমতা, তাদের জনপ্রিয়তা, তাদের পাবলিকের জন্য যে সমান ফিল্ড করতেছে, এটা সে প্রমাণ করবে। যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করছি, সেই নতুন বাংলাদেশে কোনো পক্ষপাতিত্বমূলক নির্বাচন চলবে না। বিক্ষোভ কর্মসূচির এক পর্যায়ে কমিশনের সামনে থাকা পুলিশের ব্যারিকেড সরিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন এনসিপির নেতাকর্মীরা।
সমাবেশে দেওয়া বক্তব্যে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, কমিশন পুনর্গঠন করা না হলে নির্বাচনে যাবে না এনসিপি। অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র বলেও দাবি করেন এই নেতা। সরকারকে বলবো, জনগণের ট্যাক্সের টাকা আপনারা জনগণের অফিস আপনাদের হাতে তুলে নেন। বিএনপি থেকে দখল মুক্ত করুন, ইসিকে দখল মুক্ত করুন। যদি আপনারা না করতে পারেন তাহলে উপদেষ্টা প্যানেলে যারা বিএনপি রয়েছে তাদেরকে আপনারা দ্রুত গতিতে বের করে দেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, কমিশন নিরপেক্ষভাবেই তাদের কাজ করে যাচ্ছে। এনসিপির দাবিকে রাজনৈতিক উল্লেখ করে ইশরাকের গ্যাজেট বিষয়ে আইন অনুযায়ী কমিশন কাজ করেছে বলে জানান তিনি। আইনে যেহেতু নাই, সেহেতু আমরা অতীতের যাবতীয় এই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা ফাইল ঘেঁটে দেখার চেষ্টা করেছি যে কখনো নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে পক্ষভুক্ত হয়েছে কিনা বা আপিল করেছে কিনা, আমরা এমন কোনো নজির পাই নাই। এদিন কমিশনের সভায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 এবং সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালার কিছু বিষয় অপরিবর্তিত রেখে খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। ফারজানা আক্তার, 71, ঢাকা। অবশেষে দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান 2 ব্যক্তিগত কর্মকর্তা। জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগ ভিত্তিহীন দাবি করে পদ থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন মাহমুদুল হাসান। আর সাময়িক অব্যাহতি পাওয়া এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর বলেছেন, অপরাধ প্রমাণ হলে জেলে যেতে প্রস্তুত তিনি। দুদক বলছে, প্রাপ্ত তথ্য যাচাই বাছাই শেষে পরবর্তীতে পদক্ষেপ নেবে কমিশন। জেমসন মাহবুবের প্রতিবেদন। দুদকের তলবে হাজির জাতীয় নাগরিক পার্টির প্রভাবশালী নেতা ও সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীর। সকাল 11টা থেকে 1টা পর্যন্ত টানা 2 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। সারা দেশে ডিসি নিয়োগ, স্কুলের বই ছাপার কাগজ সরবরাহে কোটি টাকার কমিশন, বাণিজ্য ও বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির বাণিজ্যের মাধ্যমে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে। দুদকের জিজ্ঞাসাবাদ শেষে সালাউদ্দিন তানভীর নিজেকে নির্দোষ দাবি করে বলেন, অভিযোগ প্রমাণিত হলে তিনি জেলে যেতেও প্রস্তুত। সামান্যতম এর মধ্যে কোনো ইনভলভমেন্ট আমার থাকে তাহলে আইনগত ব্যবস্থা নিক সরকার, আমি সেটাকে সহযোগিতা করব। প্রয়োজনে জেলে যেতে হলে যাব। চিকিৎসক বদলি, তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার দুদকে হাজির হবার কথা ছিল স্বাস্থ্য উপদেষ্টার 2 ব্যক্তিগত কর্মকর্তা। নানা সমালোচনার পর বুধবার তারা হাজির হন। জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমকে ফাঁকি দিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান তুহিন ফারাবী। আসলে গতকালকে ডেকেছিল। আর মাহমুদুল হাসান দাবি করেন তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। এরই মধ্যে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তার পদ থেকে পদত্যাগের কথাও জানান তিনি। অভিযোগ ছিল বিভিন্ন জায়গায় আসলে আর্থিক যে আপনার ডাক্তারদের বদলি, পোস্টিং, যে আর্থিকের লেনদেনের যে বিষয়গুলো, এগুলো আসলে নিউজে লেখা হয়েছে আমার ব্যাপারে, যেটা আমি অস্বীকার করছি। স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের কাছে আমি অনুরোধ করব যেন আমাকে দ্রুত অব্যাহতি দেওয়া হয়, কারণ আমার নিজের ব্যস্ততা রয়েছে। দুদক বলছে, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেবে কমিশন। যা বলার ওনাদের বক্তব্য ওনারা পেশ করেছেন, আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তাগণ সেগুলো রেকর্ড করেছেন। রেকর্ডের প্রেক্ষিতে ওনাদের বক্তব্য এবং আমাদের কাছে যে অভিযোগগুলো আছে, তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, সেই অভিযোগের বিষয়গুলো তথ্যপাত্র বিশ্লেষণ করে পরবর্তী প্রয়োজন পদক্ষেপ গ্রহণ করবেন। বৃহস্পতিবার দুদকের তলবে হাজির হবার কথা আছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের। জেমসন মাহবুব, 71, ঢাকা। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে যে আন্দোলন হচ্ছে তা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি অভিযোগ করেন, এনসিপি নানা নাটক মঞ্চস্থ করে ভোটের অধিকার ছিনিয়ে নেয়ার পায়তারা করছে। অন্যদিকে সরকার করিডোর দিয়ে কার এজেন্ডা বাস্তবায়ন করছে সেই প্রশ্ন তুলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিস্তারিত মেহেদী হাসানের প্রতিবেদনে। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র এবং নির্বাচিত সরকার তারেক রহমানের অঙ্গীকার শীর্ষক আলোচনা সভার আয়োজন করে তৃণমূল নাগরিক আন্দোলন।
এতে উপস্থিত হয়ে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, ইসি পুনর্গঠন ও স্থানীয় নির্বাচনের দাবিতে যে আন্দোলন হচ্ছে তা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত। ইশাকের মতো লোককে শপথ পড়ান নাই, হামিদের মতো কুখ্যাত লোককে বিদেশে যাবার সহযোগিতা করেছেন এবং বিভিন্ন নাটক মঞ্চস্থ করে বাংলাদেশের মানুষের অধিকার, আমার একটি ভোট আমি দিব, একটি সুষ্ঠু ভোট দিব, জনগণের প্রতিনিধি নির্বাচিত করব, সেই পথ থেকে বিচ্যুতি হবার একটা পরিকল্পনা বলে আমি মনে করি। একই সময় প্রেস ক্লাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের লেখা গণঅভ্যুত্থানের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে লেখক বলেন, সরকার কার এজেন্ডা নিয়ে দেশ পরিচালনা করছে। যে আমরা অভ্যুত্থান করে কি আমরা অর্জন করলাম, আমরা দেখছি নতুন করে নানা চিন্তা, নানা মতাদর্শ, নানা আইডিয়া চাপিয়ে দেওয়া হচ্ছে। আমার সংস্কৃতির ক্ষেত্রে, মুক্ত চিন্তার ক্ষেত্রে, গণমাধ্যমের ক্ষেত্রে এখনো পর্যন্ত উদ্বেগ আতঙ্কের জায়গাটা শেষ হয়নি। একই অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশে ভিন দেশের কারো আগ্রহ বড় করে দেখা হচ্ছে কিনা সে বিষয়ে সতর্ক থাকতে হবে। পৃথিবীতে বড় বড় পোর্ট যাদের আছে, যারা পোর্ট থেকে অনেক বেশি ইনকাম করে, তারা বাইরের কোম্পানিগুলোকে দেয়, কিন্তু আমরা দিচ্ছি কে? যিনি খুবই আপত্তিক একটা সরকার, অন্তর্বর্তী সরকার, ওনার সবচেয়ে বড় টাস্ক হলো নির্বাচন সম্পর্কে ব্যবস্থা করা, সংস্কারের ব্যবস্থা করা। পুরো দেশে নানা বিষয় সংশয় আর অনাস্থা তৈরি হচ্ছে বলে মন্তব্য করে দ্রুত নির্বাচনের দাবিও জানান তিনি। কোনো সংস্কার হয়নি। মেহেদি হাসান, ৭১, ঢাকা। ফোন দিয়ে টিকটক ভিডিওর মান ভালো হয় না, এজন্য দরকার ডিএসএলআর ক্যামেরা। দুজন ফটোগ্রাফারকে বিয়ের অনুষ্ঠানের ছবি তোলার কথা বলে ডেকে আনা হয়। এদের মধ্যে একজন ইমন, অপরজন নুরুল। ক্যামেরা ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় নুরুলকে। একই দিন ধানমন্ডি লেকের পাড়ে বসা নিয়ে দ্বন্দ্বের জেরে জিগাতলায় খুন হন শিক্ষার্থী আলভি। এই দুই হত্যাকাণ্ডের ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। ১৬ মে রাত বিয়ের ইভেন্ট কাভার করার কথা বলে ফটোগ্রাফার ইমন ও নুরুলকে ডাকা হয়। জাফরাবাদ এলাকায় পৌঁছালে প্রায় ১০ জনের একটি দল হামলা করে তাদের ওপর। ক্যামেরা ছিনিয়ে নেয়ার সময় বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় নুরুলকে। ইমন দৌড়ে পালিয়ে যান। পরে নুরুলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ রাজধানী, আশুলিয়া ও ময়মনসিংহ থেকে ১০ জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র এবং ২টি ক্যামেরা। পুলিশ বলছে, টিকটক ভিডিও তৈরি করার জন্য ডিএসএলআর ক্যামেরার চাহিদা থেকেই এই পরিকল্পনাটি সাজানো হয়েছিল। নুরুল ইসলামের নাম্বারটা কিন্তু তারা কালেক্ট করে তার সাথে যোগাযোগ করে, প্রথমে ফোন দিয়ে যোগাযোগ করার পরে বলে যে আমাদের তো ইভেন্ট একটা আছে, বিবাহ অনুষ্ঠান জাফরাবাদে, তো এইখানে আপনি করতে পারবেন। বললো যে আমার কাজই তো ইভেন্ট ম্যানেজমেন্ট করা বা ফটোগ্রাফি করা, সমস্যা নেই, আমি করতে পারবো। তো ৫০০ টাকাও তারা বিকাশে দেয়, যেটা বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য। এবং পূর্ব প্ল্যান বা পরিকল্পনা অনুযায়ী কিন্তু যে নাইম সহ তার যে সাথে ৮-১০ জন ছিল, সবাই কিন্তু যে তার কাছ থেকে প্রথমে নেওয়ার চেষ্টা করে, যখন হয়তো বা সে দিতে চায় না, এর মধ্যে ইমন তো চলে গেছে, তখনই কিন্তু তাকে যে একের পর এক উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। এদিকে একই দিন জিগাতলা এলাকায় শিক্ষার্থী আলভি সহ ৪ জনকে কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলভিকে মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে কোন্দল। 15 তারিখে সন্ধ্যায় ওদের মধ্যে ঝামেলা হলো, যে এই ঝামেলাকে কেন্দ্র করে এই যে ভিকটিম আলভি এর সাথে যে ছিল আশরাফ আর দৃশ্য, এরা কিন্তু এই ঘটনার যে আসামি পক্ষের মূল আসামি যে হাসান, যাকে আমরা এখনো ধরতে পারি নাই, হাসানকে চরথাপ্পড় মারে। হাসানের আগুন ছিল যে তোরা জুনিয়র ছেলেবেলে তোরা এনে কি করছ। তো ওখানে হাসান এবং ওর সাথে যারা ছিল, এদের অনেক বড় গ্রুপ, এদের হচ্ছে ইগোতে লাগছে যে আমরা জুনিয়র ছেলেবেলে বলে আমাদের মারবে বা চরথাপ্পড় দিবে, এই নিয়ে এদের একটা ইগো কাজ করছে। এবং সেটারও কিন্তু অভিযান এখনো অব্যাহত আছে। আমরা এখন পর্যন্ত ৪ জনকে ধরতে পেরেছি। দুটি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার করা ১৪ জনের বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যেই। নিবিড় সাহা, ৭১, ঢাকা। সংস্কার অধ্যাদেশ বাতিল ও চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে কঠোর আন্দোলনের ডাক দিলেন এনবিআরের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান, পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন সহ ৫ দফা কর্মসূচি ঘোষণা করেছেন তারা। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
রুহুল আমিনের রিপোর্ট। সকাল থেকেই আগারগাঁওয়ে রাজস্ব ভবনে জড়ো হন ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন পর্যায়ের কর্মীরা। সংস্কার অধ্যাদেশ বাতিলের দাবিতে দফায় দফায় স্লোগান দেন তারা। অনেকের হাতে ছিল নানা রকম প্ল্যাকার্ড, মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান কর্মকর্তারা। এতদিন আন্দোলন চালিয়ে আসছেন তরুণ ও মধ্যম সারির কর্মীরা, তবে কয়েকজন কমিশনারও এতে সংহতি জানান। আর বুধবার নীরবতা ভেঙে আন্দোলনে যোগ দেন এনবিআর সদস্যরাও। মঙ্গলবার সচিবালয়ের বৈঠকে অর্থ উপদেষ্টার বিরুদ্ধে অসম্মানজনক আচরণের অভিযোগ আনেন কর্মকর্তারা। আমাদের আন্দোলন চলবে কি চলবে না সে বিষয়ে কিছু আসে যায় না বলে তিনি মন্তব্য করেছেন। জুলাই বিপ্লব ফ্যাসিবাদ উত্তর যুগে মিটিং এই সরকারের নীতি নির্ধারকগণের বক্তব্য এবং সভা শেষে মিডিয়ার প্রদত্ত বক্তব্য আমাদেরকে মারাত্মকভাবে আহত করেছে। চেয়ারম্যানের পদত্যাগ সহ 4 দফা দাবি জানান আন্দোলনকারীরা। জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে, অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। দাবি আদায়ে এনবিআর চেয়ারম্যানকে অসহযোগিতা করা, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার কথা জানান কর্মকর্তারা। প্রেস ব্রিফিং এর পর থেকে এনবিআর এর চেয়ারম্যান মহোদয়ের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি। আগামীকাল 22 মে 2025 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার দুপুর থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিসমূহের বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে। 24 মে এবং 25 মে শনি রবিবার কাস্টমস হাউস সকল এলসি স্টেশন সমূহ ব্যতীত ট্যাক্স, কাস্টমস, ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। 26 মে সোমবার যাত্রী সেবা ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। বাজেট প্রণয়ন কার্যক্রম শেষ হয়ে যাওয়ায় এর ওপর আন্দোলনের প্রভাব পড়বে না বলেও জানান কর্মকর্তারা। রুহুল আমিন, 71, ঢাকা।